দর্শক আসসালামু আলাইকুম। আমি জাপানের নাগানো থেকে মোহাম্মদ রাসেল খান বলছি। দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করার কারণে আমি কিছু ধরনের সমস্যা ফেস করতে বাংলাদেশের মানুষকে দেখেছি এবং তারই সূত্রপাত এবং তারই ধারাবাহিকতায় কয়েকটা বিষয় আপনাদেরকে তুলে ধরার গুরুত্ব অনুভব করেছি। যে কোন ধারার ভুল করার কারণে কোন ধারাতে মামলা হতে পারে এবং কী কারণে আপনাকে দেশে ফেরত পাঠাতে পারে। বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভিসা রিজেক্ট হচ্ছে এবং প্রচুর মানুষকে ধরে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে অথবা ১ মাসের ভিসা দিচ্ছে। কাউকে ১৮ দিন, ১৭ দিন, কাউকে ৩১ দিনের ভিসাও দিচ্ছে। এখন মূলত বিষয় হচ্ছে জাপানে আপনি আসলেন, এসে আপনি যে নিয়মগুলো জানেন না, ধারাগুলো জানেন না, মামলার বিবরণীগুলো জানেন না। আপনি কী ধরনের সমস্যা ফেস করবেন বা এই ধরনের সমস্যা থেকে আপনার উত্তরণের উপায় কী? এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদেরকে কিছু ধারণা দিতে চাই। যেমন আমরা ১ম এই যদি বলি জাপানে ওভারস্টে করা, অর্থাৎ আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আপনি নতুন করে ভিসা তুলতে পারেননি। এটাকে জাপানে ওভারস্টে বলে। ইমিগ্রেশন কন্ট্রোল ল এর আর্টিকেল ২৪ এর অনুসারী, অর্থাৎ ইমিগ্রেশন যে কন্ট্রোল ল আছে, সেটাকে সেটার যে আর্টিকেল আছে আর্টিকেল ২৪ অনুসারে এটাকে সরাসরি ডিপোর্ট বলে। অর্থাৎ এই অবস্থায় আপনাকে ধরে ডিটেনশন সেন্টারে নিবে এবং আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। দ্বিতীয় যে কারণটা হচ্ছে অনুমতি ছাড়া কাজ করা। অর্থাৎ আপনি স্টুডেন্ট ভিসা হয়ে ফুল টাইম কাজ করেছেন, অথবা স্টুডেন্ট ভিসা এসে চুরি করে হ্যান্ড ক্যাশ জব করেছেন, অথবা আপনি এসএসডব্লিউতে এসে আপনার এসএসডব্লিউ যে সেক্টর ছিল আপনি সেই সেক্টরে কাজ না করে আপনি অন্য একটা সেক্টরে কাজ করেছেন। এই যে স্টুডেন্ট ভিসাতে এসে কাজ করে এবং এসএসডব্লিউতে বেশ করে, এটা খুবই জটিল এবং এটার এটার যে জরিমানা, এই জরিমানাটা একটা বড় অঙ্কের অ্যামাউন্ট। অর্থাৎ এটা হচ্ছে আপনি যদি অন্য সেক্টরে কাজ করেন, এটা হচ্ছে আর্টিকেল ১৯ এবং আর্টিকেল ৭০ অনুসারে এটাকে আপনাকে সাধারণ ক্ষমা হিসেবে না, এটাকে একটা ক্রিমিনাল অপরাধ হিসেবে দেখবে। আমি আবারও রিপিট করতেছি, কেউ যদি স্টুডেন্ট ভিসায় এসে হ্যান্ড ক্যাশ জব করে ধরা পড়েন অথবা ফুল টাইম কাজ করেন এবং কেউ যদি এসএসডব্লিউর একই সেক্টরে এসে অন্য সেক্টরে কাজ করেন, তাহলে এটা হচ্ছে গিয়ে ইমিগ্রেশন কন্ট্রোল অ্যাক্টের ল অনুসারে আর্টিকেল ১৯ এবং আর্টিকেল ৭০ অনুসারে আপনাকে প্রায় ৩০ লাখ ইয়েন, অর্থাৎ বাংলাদেশে কি প্রায় ২৫ থেকে ২৮ লাখ টাকা, এটাকে জরিমানা দিতে হবে এবং এর জন্য আপনাকে ৩ বছর পর্যন্ত জেল জরিমানা হবে। তাহলে বুঝতে পারতেছেন যে স্টুডেন্ট ভিসাতে এবং এসএসডব্লিউ ভিসাতে অন্য সেক্টরে কাজ করাটা কত বড় একটা অপরাধ। তৃতীয় যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আর্টিকেল ৯ এর আর্টিকেল ১৯ এর ২ এ আপনাকে ভিসা বাতিল হতে পারে এবং আপনাকে জাপান ছেড়তে হবে। এই যদি আপনি এই কাজগুলো করে থাকেন, আপনাকে যে কাজগুলো বললাম। এবার হচ্ছে তৃতীয় কেস, চুরি। আপনি যদি চুরি করেন, মারামারি করেন, ড্রাগ নেন, কোনো ধরনের অনৈতিক কাজকর্মে জড়িয়ে পড়েন, তাহলে আপনাকে ইমিগ্রেশন কন্ট্রোল অ্যাক্ট ২৪ অনুসারে এটাকে আপনাকে ক্রিমিনাল কেস হিসেবে জেলে প্রেরণ করা হবে এবং জেল থেকে সরাসরি পুলিশি নিরাপত্তা আপনাকে বিমানে উঠিয়ে জাপান ত্যাগ করতে বাধ্যতা করা হবে। এক কথা হচ্ছে ইলিগাল কাজ বা আইন ভাঙলে ৩০ লাখ ইয়েন পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ২৫ থেকে ২৮ লাখ টাকা পর্যন্ত আপনাকে জরিমানা দিতে হবে। এখন জাপান ছাড়ার জন্য আপনাকে ঠিকমোট কতদিন সময় যায়, এই বিষয়টা একটু যদি আমি আলোচনা করি। জাপান ছাড়ার জন্য তাহলে সাধারণত ১৫ থেকে ৩০ দিন সময় দেয়। ডিটেনশন সেন্টারে নিয়ে যায়, সেখানে নিয়ে আপনাকে আপনার একটা প্রাথমিক সাক্ষাৎকার নিয়ে কারণগুলো বুঝতে চেষ্টা করে এবং যদি যথাযথ কারণ না থাকে তাহলে সময় না দিয়েই আপনাকে জোর করেই দেশে পাঠিয়ে দেয় ডিটেনশন সেন্টার থেকে। অর্থাৎ ইমিগ্রেশন আপনাকে ডাকবে, ডেকে আপনাকে ওখান থেকেই ডিটেনশন সেন্টারে নেবে এবং ডিটেনশন সেন্টার থেকেই আপনার যদি কোনো নির্দিষ্ট কারণ থাকে জাপানে আরও ১৫ দিন বা ৩০ দিন অবস্থান করার জন্য আপনাকে ভিসা দিবে। কারণ না থাকলে আপনাকে দেশ ফেরত পাঠিয়ে দেবে। এখন ইমিগ্রেশন এটা যা করে যে ডিটেনশন সেন্টার থেকে ইমিগ্রেশন তাদের অনুসারে সরাসরি ফ্লাইট ধরে পুলিশি নিরাপত্তাতে আপনাকে বিমানে উঠাই দেবে, অর্থাৎ আপনি এখান থেকে পালানোর সুযোগ নেই। বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-সান প্রচুর কঠোর প্রবাসী নীতির জন্য জাপানিজদের কাছে খুব পরিচিত এবং উনি চাচ্ছেন অবৈধ অধিবাসন নীতি, অবৈধ কাজ এগুলোকে একেবারে জিরো টলারেন্স, একবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য। শুধু আপনি যে জরিমানা দিলেন, আপনার যে ৩ বছর জেল হলো, দেশে ফেরত করলেন, এটা এখানেই সমাপ্ত না। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভলেন্টারি রিটার্ন, অর্থাৎ ১ থেকে ৫ বছরের মধ্যে আপনাকে ফোর্স ব্যান করে দেওয়া হবে। অর্থাৎ আপনি ১ থেকে ৫ বছরের মধ্যে আর জাপানে প্রবেশ করতে পারবেন না। তাই ভাই জাপানে থাকতে হলে সবথেকে জরুরি একটা সুযোগ, জরুরি একটা বিষয়, সেটা হচ্ছে যে আমার এই কথাটা আপনি মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে বাঁধে না। আপনি ব্লগার হয়েছেন, বিখ্যাত ইউটিউবার হয়েছেন, আপনি নিজের জায়গা, নিজের পাঠতলা, নিজের কাজ, ভাষাগত দক্ষতা, নিজের কাজের যে বৈধতা, নির্দিষ্ট নিয়ম এগুলো না মেনে আপনি ব্লগার হয়েছেন, আপনি বিখ্যাত ইউটিউবার হয়েছেন, এটা করছেন, ওটা করছেন, এটা কোনো কাজের না ভাই। আজকে দীর্ঘদিন ধরে জাপানে থাকার কারণে আমি দেখেছি
যে জাপানে যারা সুদীজন আছেন তারা আমার সঙ্গে মানবেন যে জাপানে যারা নিয়ম মেনে চলে এবং যারা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকে তারা কখনো কোনো বিপদে পড়ে না। তো এই যে বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরলাম যে কোন কাজে কোন ধারায় কী ধরনের মামলা হতে পারে, কত টাকা জরিমানা হতে পারে এবং দেশে ফেরত পাঠালে সেই দেশ থেকে আপনি 5 বছরের মধ্যে আসতে পারবেন না। তো আমার যারা প্রবাসী ভাই আছেন, যারা নতুন এসেছেন, যারা আগে থেকে ছিলেন, যারা এই ভিডিও দেখবেন, আশা করি যে আপনারা এই 3-4টা জিনিস মেনে চলবেন। এবং আপনাদের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ হচ্ছে যে মাছের মুখ বন্ধ থাকে সেই মাছকে কখনো বড়শিতে বাঁধানো যায় না। অর্থাৎ জাপানে যদি আপনি চুপচাপ থেকে কাজ করেন, নিয়ম মেনে চলেন, আপনার সামাজিক বীমা, বয়স্ক ভাতা, ট্যাক্স, ইন্স্যুরেন্স, বাড়ি ভাড়া, গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল এগুলো সব কিছু যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে দেন, আপনি কখনো বিপদে পড়বেন না। ধন্যবাদ সকলকে। আপনাদের জন্য শুভকামনা থাকলো। এবং আমার পরবর্তী একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে যে জাপানে আপনারা কীভাবে টিআইটিপি ভিসা থেকে সরাসরি ইন্টারন্যাশনাল জব ভিসাতে যেতে পারবেন, অথবা এসএসডব্লিউ ভিসা থেকে সরাসরি ইন্টারন্যাশনাল জব ভিসাতে যাবেন। এই নিয়ে একটা ভিডিও করবো। এই নিয়ে আমাকে প্রচুর কমেন্ট এসেছে, আমার কাছে রিকোয়েস্ট এসেছে। এর ভিত্তিতে আমি একটা নতুন ভিডিও করবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।